এবি সারা বছর আমাদের ভেতরে একটা শিহরণ হিসেবে বসবাস করে। আমি তো খুব পাগল ওনার জন্য। আপনি তো সব জানেনই। তো হুম, হুম। ধারণের জায়গা থেকে একটা মানুষকে কতভাবে ধারণ করা যায়, ওই ওই বিস্তারটা আমি ঠিক ভাষায় প্রকাশ করতে পারব না। আর উনাকে আচ্ছা। মাঝে, মাঝে তো মাঝে, মাঝে খুব মনে হয় যে উনি সামনে দাঁড়িয়ে আছে। অটোমেটিক আমি প্রজেক্ট ওপেন করেই টিউন করছি। মানে প্রজেক্ট ওপেন করে ১ লাইন গাচ্ছি, রেকর্ড করতেছি। ১ লাইন গাচ্ছি, রেকর্ড করছি। এভাবেই টিউন করছি। এবং মনে হচ্ছে যে আমার খুব বেগ পেতে হয় না এই গানটা টিউন করতে। মানে এবি মনে হচ্ছে আমাকে সাপোর্ট, এবি আমাকে শুনতেছিল যে আমি এভাবে নয়, এভাবে। এরপর অনেকবার ভয়েস দিলাম কিন্তু মন ভরছিল না। হুম, লাস্ট হুম। এর গত ৪ দিন আগে ফাইনালি ভয়েসটা দেই। এর আগে আমি প্রায় ৫-৬ টা ভয়েস ফেলে দিই। আচ্ছা। ও মনে সো হচ্ছে এবি আমাকে গাইড করতেছে গানটা গাওয়ার জন্য। ট্রাস্ট মি ভাইয়া, মানে আমি বাড়িয়ে এবি এবি আমাকে এটা গাওয়াচ্ছে মনে হচ্ছে। এটা এটা দারুণ, একদম দারুণ। সত্য কথা। কোন কিছু বাড়িয়ে। ছবির সাথে সাক্ষাৎ হয়েছে কয়বার? উনার সাথে সাক্ষাৎ হয়েছে ২-৩ বার। উনার এবি আচ্ছা। কিচেনে খুব ক্লোজলি বসা, কিন্তু তখন খুব বেশি কথা হয়নি। বস তো এম অ্যা আমি তো খুব ছোট তখন। আর উনি খুব বাহ! রিজার্ভ থাকতেন। উনি উনার পার্সোনালিটি খুব মেইনটেইন করেন। হ্যাঁ, হ্যাঁ। আবার আপনাদের সাথে যেমন উনি খুব বাচ্চার মতো করেন। আমি তো খুব ছোট। উনি আবার খুবই বাচ্চামো, যখন শুরু করে একদম বাচ্চা হয়ে যায়। ওইটুকু আমি দেখেছি উনার এবি কিচেনে। অনেক কথা হওয়ার মতো ওই বয়স তখন আমার ছিল না। বাচ্চু ভাই মতো গাওয়া অত সোজা না। মানে আমরা সায়েন্টিফিক্যালি যদি ব্যাখ্যা করি, আমাদের হেড ভয়েস, চেস্ট ভয়েস, মিক্সড ভয়েস। উনার ভয়েসে এই ৩ টারই মানে ব্যারিটোন, উনার ভয়েস তো ব্যারিটোন। ৩ টারই সমন্বয় উনি এত সুন্দরভাবে করছেন। আপনি ফেরারি মন অ্যালবামটা শুনলে একটা আহা! লাইভ টেক। ফ্যান রাজেশ, আমরা দুজনই বুকে আসলে আইয়ুব বাচ্চুর টি-শার্ট পরে আছি। এটা আমার বন্ধু নিয়াজ আহমেদ অংশুর ডিজাইন করা। সো বাহ! রাজেশ, একটু বল যে আজকের দিনে বাচ্চু ভাইকে এমনি তোর সারা বছর কোন অর্থে, কোন জায়গাটায় মনে পড়ে? সারা বছর এবিকে মানে যেটা আমি আমি সবসময় অন করি। আমি ক্লাস 6 থেকে এবির গান শুনি। তখন তো খুব ছোট, অজান্তেই শুনতাম। আমার এক দাদা ছিলেন, উনি উনার গান শুনতেন। একটা সময় শুনতে, শুনতে যখন বড় হচ্ছিলাম এবিকে বুঝতে শুরু করলাম যে, এবং এবিকে যখন দেখা শুরু করলাম, মানে এই যে একটা মানে ও উনার প্রতি একটা স্পৃহা আমার ভেতরে জাগতে শুরু করলো। যখন গিটার ধরলাম ইন্টার বা এইচএসসি পাস করার পরে, তখন আমি যখন বাজাচ্ছি, বাজাতাম মনে হচ্ছে যে আমি এবিকে আমাকে মানে আমি অনেক গিটারিস্টের প্লেয়িং শুনতাম। কিন্তু হুম, এবির ম্যাচুরিটি আমি মনে হয় যে আমি যদি বাজাতাম এবির মতোই বাজাতাম। তো আচ্ছা। সারা বছর যেটা আমি ফিল করি, এবি সারা বছর আমাদের ভেতরে একটা শিহরণ হিসেবে বসবাস করে। আমি তো খুব পাগল ওনার জন্য। আপনি তো সব জানেনই। তো হুম, হুম। ধারণের জায়গা থেকে একটা মানুষকে কতভাবে ধারণ করা যায়, ওই ওই বিস্তারটা আমি ঠিক ভাষায় প্রকাশ করতে পারব না। আর উনাকে আচ্ছা। মাঝে, মাঝে তো মাঝে, মাঝে খুব মনে হয় যে উনি সামনে দাঁড়িয়ে আছে। একটা অভিজ্ঞতা আপনাকে শেয়ার করব পরে যখন আমাদের রাইট। হ্যাঁ। কথা। এই যে পেছনে একটা ছবি দেখতে পাচ্ছি, এটা নিশ্চয়ই তোর স্টুডিও। সো এটা শুরু জি ভাই, থেকেই ওইটা আমার স্টুডিও। স্টুডিওতে নিশ্চয়ই আইয়ুব বাচ্চুর ছবিটা ছিল। জি, জি, জি। আ আমরা আজকেই এবিকে একটি গান ট্রিবিউট করছি। ওই গানের শুটিং করার জন্য আমরা এবির এই ছবিটা আমরা প্রিন্ট করে এটাকে অ্যা বাঁধিয়েছি। বাঁধিয়ে আমার স্টুডিওতে আমরা উনাকে একটা নিবেদন বলা যাবে যে উনি আমার স্টুডিওর একদম মাঝখানে বসে আছেন। আমরা উনাকে একটা পুরা ব্যান্ড নিবেদন করি একটা গান। সেটা আচ্ছা। আজকে আমরা রিলিজ করেছি আ আমাদের ব্যান্ড থেকে। তোদের ব্যান্ডের এই কার্যক্রম কবে থেকে শুরু এবং এই কাজটা কতদিন ধরে প্ল্যান করা হলো আইয়ুব বাচ্চুকে ট্রিবিউট করা? একটু গানটা সম্পর্কে শুনি। আমাদের ব্যান্ড ভাইয়া মানে ২০১০ সাল থেকেই ব্যান্ড ফর্ম করি। এটা লিডিয়ান ব্যান্ড। বাচ্চু ভাইকে নিয়ে মানে বসকে নিয়ে এই গানটি করার প্ল্যান হচ্ছে, বস যখন মারা যান ১৮ সালে, উনি যখন আমাদের ছেড়ে চলে যান, ওই সময়ের পরপরই আমরা আমার ব্যান্ডের লিরিসিস্ট আমিও মনে, মনে ভাবছিলাম যে দাদা মানে আমার কিছু একটা করি এবিকে নিয়ে। একইভাবে দাদাও সঞ্জয় রায় দাদা, উনিও এই গানটি যিনি লিখেছেন, দাদাও আমাকে এই কথাটা বলে যে আমরা এবিকে নিয়ে কিছু করি। তো সেটা ১৯ এর শুরু বা ১৮ শেষে কিন্তু আর করা হয়ে ওঠেনি। লাস্ট গত ১৫ দিন আগে যেকোনোভাবে হোক আমরা আড্ডা দিচ্ছিলাম একইভাবে আমি আর দাদা বিশাল সেন্টারের সামনে। তখনই আমাদের প্ল্যান হয় যে আমরা এবার এবিকে ট্রিবিউটটা করে ফেলবো। তা আমি লিরিকটা নিয়ে বসি ওইদিনে রাতে আমি ব্যা ভার্স টিউন করি আগে। ভার্স আচ্ছা। টিউন করার পরে গিয়ে অটোমেটিক আমি প্রজেক্ট ওপেন করেই টিউন করছি। মানে প্রজেক্ট ওপেন করে ১ লাইন গাচ্ছি, রেকর্ড করতেছি। ১ লাইন গাচ্ছি, রেকর্ড করছি। এভাবেই টিউন করছি। এবং মনে হচ্ছে যে আমার খুব বেগ পেতে হয় না এই গানটা টিউন করতে। মানে এবি মনে হচ্ছে আমাকে সাপোর্ট, এবি আমাকে শুনতেছিল যে আমি এভাবে নয়, এভাবে। এরপর অনেকবার ভয়েস দিলাম কিন্তু মন ভরছিল না। হুম, লাস্ট হুম। এর গত ৪ দিন আগে ফাইনালি ভয়েসটা দেই। এর আগে আমি প্রায় ৫-৬ টা ভয়েস ফেলে দিই।
আচ্ছা। ও। মানে মনে সো হচ্ছে এবি আমাকে গাইড করতেছে গানটা গাওয়ার জন্য। ট্রাস্ট মি ভাইয়া, মানে আমি বাড়িয়ে এবি আমাকে এটা গাওয়াচ্ছে মনে হচ্ছে। এটা দারুণ, একদম দারুণ। সত্য কথা। কোনো কিছু বাড়িয়ে না, না, একদমই, একদমই। এবং এই আবেগের জায়গায় আসলে আমাদের কোনো বাড়াবাড়ি নেই, ভনিতাও নেই। যদি বলি, আমি যদি ভুল না করি, তোর একটা গানের কভারে বোধহয় আইয়ুব বাচ্চু ১ম কমেন্ট করেছিল বা ইনবক্স করেছিল, এরকম একটা ঘটনা আছে। একটু যদি শেয়ার করতি। জি, জি। জি, আমি আ বসকে নিয়ে উনাকে মেনশন করে একটা গান শেয়ার করেছিলাম, 'ওই দূর আকাশের তারারে'। আচ্ছা। আম বস ওই গানটা শুনে আমাকে কমেন্ট করছিল ইনবক্স। আমি তখন তার আগেও বসের সাথে আমার কথা হতো। হুম, চ্যাট হতো আরকি হুম, হুম, হুম। মেসেঞ্জারে। পরে উনি কমেন্টস করলো, "লাভ ইউ মাই বয়।" ইনবক্সে আমি উনাকে হাই দেই, "বস আপনাকে ডেডিকেট করে গানটি করি।" উনি বলে যে, "বেটা আমি তো এই গান শুনে কান্না করি। তোর গানটা শুনে আমার কান্না পেয়ে গেছে।" ওই সময়টা আমি খুবই ছোট। মানে আমার বয়স অনুযায়ী হুম। তো আমি অনেক ছোট। তখন একটা মানে কি বলে, মানে উনি তো আমাদের কাছে রোমাঞ্চকর। মানে নায়কের মতো, মানে মোহের, একটা মোহের। গিটারিস্ট, রাইট। অ্যাডভেঞ্চারাস গিটারিস্ট ওই বয়সে আমার কাছে। উনার ওই কথাটা মনে হচ্ছে যে উনি থাকলে যতটুকু না আমি এখন ফিল করতে পারতাম। এখন উনি না থাকাতে মনে হচ্ছে আমাদের কাছে উনি সেই ব্লেসটা দিয়ে গেছে আমাকে বা আপনাকে, আমাদেরকে, যে আমাকে তোরা ধরে রাখবি। আমি সারা জীবন তোদের মাঝে থাকবো। ওই কথাটা আমার কাছে এখন আমি ওই রাইট। মূল্যায়নটা করতে পারছি আরকি ওই সময়। চিন্তা করি আরকি। একদমই। সো রাজেশ, একটু বলবি যে আইয়ুব বাচ্চুর এ পর্যন্ত আ গাওয়া কয়টা গান কাভার করা হয়েছে? আ আমি আ লাইভ মিউজিক তো অনেক বছরই করছি ভাইয়া। তো লাইভ মিউজিকে উনার আমাদের দেশের যে প্রেক্ষাপট, আ বা উনার সবগুলো গানই কমার্শিয়াল, যে গানগুলো খুব জনপ্রিয় আমাদের দেশের সাধারণ জনতার ভেতরে, আমজনতা যারা উনার গানগুলো শুনে, জনপ্রিয় গানগুলো সবগুলো আমরা লাইভে কভার করি, ব্যান্ড থেকে গাওয়া হতো। কিন্তু আমি নিজে পার্সোনালি আচ্ছা। স্টুডিও ভার্শনে অনেকগুলো গানই কভার করেছি। বিশেষ করে উনার গিটার কভার গুলো আমি খুব ভালো সাড়া পেয়েছিলাম আমার ওয়াল থেকে। আমার Facebook, YouTube YouTube চ্যানেল থেকে উনার কভার গুলো অনেক ভিউ পেতাম আমি, এবং আমাকে অনেকে রিকোয়েস্ট করতো বসের ওই গানগুলো কভার করে কর্ডস সহ। বিশেষ করে বস আমাদের ছেড়ে চলে যাওয়ার পর থেকে উনার কভার গুলো আমি খুব রেসপন্স পেতাম আরকি। করা হয়েছে, অনেকগুলো গানই কভার হুম, করা হুম, হয়েছে। হুম, হুম। আ বাচ্চু ভাইয়ের কনসার্ট দেখা হয়েছে নিশ্চয়ই অনেকগুলো। তো সেরা মেমোরি কোন কনসার্টের ভেতরে? বেস্ট মেমোরি হচ্ছে আমার ২০০০, সম্ভবত সেটা ২০১২ কি ১৩ চিটাগং ক্লাবে। বস চিটাগং ক্লাবে শো করতে গেছেন। আচ্ছা। আমি এর আগে উনার সাথে কখনো পার্সোনালি মিট হয়নি। এক বড় ভাই আছেন আমাদের ফেনীর, কান্নি ভাই। উনার মাধ্যমে আমি বসকে দেখতে গেছি পার্সোনালি উনার সাথে। উনার ব্যা যেখানে ওয়েটিং রুমে উনি ছিলেন। তো আমি তো খুব ভীত। বস তো আবার কাউকে ফলো করলেই বড় চোখে ২ একবার দেখে। অবজার্ভ করে। অবজার্ভ করার পরে উনি মাথা নিচে নামিয়ে রাখে। ঐদিন ১ম উনাকে খুব সামনে থেকে দেখা আমার। তখন তো ভয় পেতাম। তো ঐদিন উনি আমার কাছে মনে হচ্ছে যে আমি উনার ব্যান্ডের সাথে মানে শোটা দেখতে গেছি। যদিও আমি অনেক দূরের মানুষ ওই সময়। এরপরের থেকে ওই কনসার্টের পর থেকে বসের সাথে আমার কথা শুরু হয় আরকি। ২০১৩-১৪ র পর থেকে উনার সাথে রেগুলার আমার ইনবক্সে কথা হতো। মানে উনি কথা হতো বলতে, উনি তো একটা সময় ফ্রি যখন আচ্ছা। থাকতেন রেসপন্স করতেন। উনি আবার একটা জিনিস আমি আগে জানতাম। আমরা তখন খুব ছোট, যে যারা খুব লিজেন্ড বা স্টার উনারা খুব রেসপন্সিভ হয় না ফেসবুকে, বাট উনি কি কারণে জানি প্রত্যেকটা মেসেজের আনসার দিতেন, বা পরে হলেও ফিডব্যাক দিতেন, বা হয়তো কি সেটা আমি পেতাম কিনা জানি না। ওই কানেকশনটুকু এখন চিন্তা করলে অনেক অনেক বেশি ফিল করি আরকি, যে এই কারণে মনে হয় যে লোকটা থাকবেন না, চলে যাবেন আমাদের ছেড়ে। কনসার্ট নিয়ে তো কথা শুনলাম। গিটার প্লেয়িং, যেহেতু অ্যাজ এ গিটারিস্ট হিসাবে আমি রাজেশের ভীষণ ভক্ত। তো সেই জায়গায় গিটার প্লেয়িং এর ক্ষেত্রে এটা কি এক ধরনের মাথার ভেতরে থাকে কিনা? আইয়ুব বাচ্চুর প্লেয়িং, ও টোন মানে টোন চুজ করা, সিনথ ইউজ করা, গিয়ার ইউজ করা। আমার এটা আমি আগে বুঝতাম না। এখন যেটা অনুভব করি যে, আমি যদি বসকে দিয়ে উদাহরণটা দেই, বস কেন এমন বাজান? এমন কেন বাজান যে পৃথিবীতে অনেক রকম, মানে অনেক ধরনের, অনেক টাইপের গিটারিস্ট আছে যারা ভ্যারাইটি স্টাইলে বাজায়। বস এমন একটা প্লেয়িং বেছে নিয়েছেন যেটা আমাকে টানে, আমাদেরকে টানে। কারণ উনার, ধরেন আমি কি অন লাইভে বলি, আমি কিন্তু আরেক অনেক ধরনের গিটারিস্টের প্লেয়িং আমাদের দেশে ফেমাস। হুম, বসের গিটার প্লেয়িং এর যে টেক্সচার, মনে হচ্ছে হুম। যেটা আমি যদি বাজাতাম এটাই বাজাত। তো আচ্ছা। ওই ক্ষেত্রে আমাকে বস ওই কারণে টানছে হয়তো বাইবর্ন। আমি যদি হয়তো এটা স্পিরিচুয়ালি আমাকে কানেক্ট করছে যে আমি এবির বস সাউন্ডটাই এটাই আমি বাজাতাম, যেটা এবি বাজায়। ওকে, ওই ওকে। মোহটুকু উনার প্লেইং এ ছিল, যেটা আমি বুঝতাম না ছোটবেলা থেকে। আমি যখন বাজাতাম তখনও বুঝতাম না যে এটা এবির মতো হয়। এবির মতো আ আমি এবির মতো না, কিন্তু আমি এবিকে টানি। এবি আমার প্লেইং কে টানে। মানে একজন মানুষ সাবকন্সিয়াস মাইন্ডে বিষয়টা হয়ে গেছে। এটাই বলতে হয়ে চাচ্ছিস। গেছে। আচ্ছা, আচ্ছা। এবি এত বড় জিনিস,
ওনার ওনার ওই প্লেইং টুকু আমি যদি চাই যে এবির মতো বাজাতে পারতাম, কিন্তু কখনো তো এবির মতো হবে না। হতে হতে গিয়ে আমি ভাবতাম যে আমার একটা সাউন্ড থাকবে, যেটা আমার সাউন্ড। এবি এবি আমি এবিকে কোনো কোনো অজান্তে ধারণ করে ফেলছি। আমার কাছে মনে হয় যে আমি বাজালে এবির মতো বাজাতাম। বাহ! চমৎকার। আসলে সত্যিকার অর্থেই একটা বাচ্চু ভাইয়ের ছোঁয়া পাই। মানে এটা আ না, না, খুবই অনেস্ট ওপিনিয়ন। মানে একদম অনেস্ট ওপিনিয়ন। তো সেক্ষেত্রে বাচ্চু ভাই যেমন ব্লুজ, রক খুব প্রাধান্য দিতেন। আ বাচ্চু ভাইয়ের প্লেইং এর ক্ষেত্রে কেন অন্য গিটারিস্টের থেকে, মানে ওয়ার্লড এর অনেক গিটারিস্টের বাজনা নিশ্চয়ই রাজেশের শোনা হয়েছে, বাংলাদেশেও শোনা হয়েছে। কোন ক্ষেত্রে এজ এ মিউজিশিয়ান টাস্ক আমি একটু প্রশ্নটা করতে চাই। যে কোন অর্থে বাচ্চু ভাইয়ের প্লেইংটা আলাদা মনে হয়? এর ব্যাখ্যাটা? আমি ভাইয়া এটাকে এভাবে বলি যে ব্যান্ড মিউজিক আমাদের পৃথিবীর বিভিন্ন যে টানাপোড়েনের সময় থেকে কিন্তু এটা রেভলিউশনারি, এটা গ্রো করছে। হুম, একটা রাষ্ট্রের দুঃসময়ে বা পৃথিবীর দুঃসময়ে, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ওই সমসাময়িক সময়ের যে মিউজিশিয়ান গুলো ব্যান্ড মিউজিক সামনে নিয়ে আসে, এবং ওই ওই এলাকার, ওই উপমহাদেশের বা ওই সময়ের যে স্যাডনেস, মানুষের যে পোভার্টি, ইনার যে ইনভলভমেন্টটুকু, ওই ইনভলভমেন্টটুকু যখন ওইদিকে গ্রো করছিল, বস হয়তো ওই সময়ের উনার স্যাডনেসের সাথে উনার উনার দুঃখ, মিউজিক একটা দুঃখ ছাড়া আমি মনে করি যে এটাকে লালন পোষণ করা যায় না। এটাকে হুম, রাইট। এটা বসের ওই মানসিকতার সাথে ওই মিউজিক যারা স্ট্রাগলার ছিল ওই সময়, বস যাদেরকে খুব অ্যাডপ্ট করছেন, জিমি হেন্ড্রিক্স বলেন, জোসেফ ব্যারিমোর, ট্রেনি। জয় সেট্রিয়ানি বলেন, ওনাদের প্লেইং কে উনি সবগুলোকে নিয়ে উনি একটা পার্সোনাল ওনার একটা টেক্সচার তৈরি করছে, যেটা এবি টেক্সচার। আমি তো মনে করি যে উনি যদি এসে আমাদের বাংলাদেশে না জন্মে যদি ইউরোপের কোনো দেশে জন্মাতেন, ওনার একটা নিজস্ব সাউন্ড থাকতো, এবি সাউন্ড, ওই ক্যারেক্টার থাকতো। হুম, এটা আমি, এবং আমরা ব্যাড লাকিলি উনি আমাদের দেশে জন্মগ্রহণ করেছেন। ট্রু। উনি যে একটা সিগনেচার সাউন্ড, তো ওই সাউন্ড গুলোকে উনি এমন ভাবে অ্যাডপ্ট করছে, সবকিছু মিলিয়ে ওনার একটা সাউন্ড আছে যেটা আবার কারোর সাথে মিলে না। আমরা বলি যে এটা স্যাট্রিয়ানির থেকে বা মতো, কিন্তু এবি যখন সিগনেচার হতো তখন স্যাট্রিয়ানিও আমরা বলতাম যে এটা স্যাট্রিয়ানির সাউন্ডটা এবির মতো, এবং এই ব্যাপারটাও এরকমই, ঐশ্বরিক একটা ব্যাপার তো আছেই ভাইয়া। আচ্ছা, আচ্ছা। বাচ্চু ভাইয়ের সাথে সাক্ষাতের গল্প একটু শুনতে চাই। মানে অ্যাজ এ হিউম্যান বিং ফোনে বা মেসেজে তো হতো। বাচ্চু ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়েছে কয়বার? উনার সাথে সাক্ষাৎ হয়েছে ২-৩ বার। ওনার এবি আচ্ছা। কিচেনে খুব ক্লোজলি বসা, কিন্তু তখন খুব বেশি কথা হয়নি। বস তো আমি তো খুব ছোট তখন, আর উনি খুব হুম, রিজার্ভ থাকেন, উনি ওনার পার্সোনালিটি খুব মেনটেন করেন। হ্যাঁ, হ্যাঁ। আবার আপনাদের সাথে যেমন উনি খুব বাচ্চার মতো করেন, আমি তো খুব ছোট, উনি আবার খুবই বাচ্চা, যখন শুরু করে একদম বাচ্চা হয়ে যায়, ওইটুকু আমি দেখেছি উনার এবি কিচেনে। অনেক কথা হওয়ার মতো ওই বয়স তখন আমার ছিল না। মানে হুম, একটা হুম। যে করবো সাহসটুকু, উনি একটা একটা কি বলে গম্ভীর ভাবে বসে থাকতেন। আবার যখন কারোর সাথে মিশে যান অনেক কথা বলেন, সব উজাড় করে বলেন। আমার দুর্ভাগ্য যে আমি যখন ঢাকায় আসি, দুঃখের বিষয় কি, উনি যেখানে ওনার স্টুডিও বিকিয়েছেন ঠিক অপোজিটেও আমি, আমার স্টুডিও ওয়ারলেস রেলগেট, একই ডিস্টেন্সে, একই রকম, একই গলিতে, এপার ওপার ওয়ারলেস। আসার পরে আমি ওনাকে খুব মিস করতাম যে আমি যখন ঢাকা আসলাম এদিকে পেলাম না, বসকে পেলাম না। ২-৩ বারের সান্নিধ্যে বা সিটিং এ যেটা মনে পড়ে যে উনি কেন এত বিখ্যাত বা এত মহান কেন, বা উনি কেন কেন আমাদের ছেড়ে চলে গেছেন, এগুলোকে আমি মেলাতে চাই, বা ও মেলাতে গিয়েই ওনাকে নিয়ে এই ট্রিবিউট করা, এবং ট্রিবিউট করতে গিয়ে যেটা খুঁজে পেলাম, ওনার স্বর সুর এটা স্পিরিচুয়ালি কানেক্টেড। ওনার প্রতিটা গানেই তো উনি ওনাকে বলে গেছেন, ওনার প্রত্যেকটা গানে যদি ভাই আমরা এখন খুঁজি ওনাকে রাইট। পাই, ওনার হুম। কথা বলা আছে গানে, যেই লিখেছে, মানে আমাদের যারা শ্রদ্ধেয় লিরিসিস্ট যারা লিখেছেন, মনে হচ্ছে এবির কথাই লিখেছেন, বা এবি কথাই ওনারা লিখেছেন, এবি সুর দিয়েছেন, মানে এবি দর্শনটাই আসলে ওর গানে, গানে আছে। তাই গানে না? আছে। সব গান, প্রত্যেকটা গান কেন এমন হবে? তারপরেও আমরা তো স্টেজে যে কথাটা বললি, খুব পপুলার, ম্যাস পপুলার গানগুলো সাধারণত সস্তা মানের হয় এবং বাণিজ্যিক কারণে কিছু কাজ করেছেন আইয়ুব বাচ্চু। কিন্তু অনেকগুলো আন্ডাররেটেড গান রয়েছে যেগুলো আসলে খুব বেশি আলোচনায় আসে না, কিন্তু অসাধারণ গান। এই ধরনের গানগুলো আসলে অ্যাজ এ মিউজিশিয়ান হিসেবে অনেকেই খুঁজে পায়, মানে ব্যাখ্যা দিতে পারে। রাজেশের কাছে ৫ টা এরকম আন্ডাররেটেড আইয়ুব বাচ্চুর গান। ওনার প্রথম এগুলো স্টেজে ডাবল করা হয় না ইউজুয়ালি। ওনার প্রথম ডাবল অ্যালবাম যেটা, ওই অ্যালবামের গানগুলো আমি স্পেসিফিক নাম ধরে নাই যদি বলি, যে ওই ওই সময়ের যে অ্যাটেম্পটুকু উনি প্রথম শুরু করলেন বাংলাদেশে, মিউজিশিয়ানদের গান, ওইটা ছিল মিউজিশিয়ানদের জন্য করা। হুম, আমি যদি আমার কথাই বলি, আমরা আর্টিস্টরা রুটি রুজির জন্য কিছু আমজনতার গান করতে হয় মানুষের কাছে এটা রাইট, পৌঁছানোর জন্য। রাইট। দিন শেষে আমি যখন আমার একটা গান মানে না বানাতে পারবো, আমার নিজের জন্য যেটা আমি শুনবো, আমাকে আমি জাজ করবো, এবি ওই এক্সপেরিমেন্টটুকু ওনার প্রথম ডাবল অ্যালবামে করছেন। একটা সময় গিয়ে ঢাকাতে গিয়ে মিউজিক করে তো শুধু টাকা, যদি পেটে ভাত না থাকে, মিউজিক টু করার স্পিয়ার
কতটুকু লম্বা করা যায়। ওইটা করতে গিয়ে একটা সময় এসে আমাদের আমাদের রাষ্ট্রের মানুষেরও তো একটা ম্যাচুরিটি ব্যাপারও তো আছে। আমি কাউকে এখন ছোট করে বলছি না, মানে গান অনেক সবাইকে নিয়ে গান, আবার নিজের জন্য গান, এখানে আমার টেস্ট আমার মতো থাকবেই। এবি নিজের জন্য অনেকগুলো গান করে গেছেন যেটা আন্ডার রেটেড, আমাদের জন্য করে গেছেন। আর যেটা খুব মাস পপুলার, ওইখানেও কিছু উনার কিছু পপুলার গানও আছে যেটা আবার চলো বদলে যায়, এটা কিন্তু উনার জন্যই করা গান, যেটা চলো বদলে যায়, কিন্তু সেটা আবার এত ম্যাস পপুলার হয়ে গেছে, সেটা এখনকার সময় এসে আমার জেনারেশনও শুনে, মানে আমাদের পরের জেনারেশন যারা নতুন আসলো, জেনজিও শুনে, যারা মিলেনিয়াল যারা নতুন আসতেছে আলফা, তারাও এটা শুনে। আমার বাচ্চাও কিন্তু চলো বদলে যায় শুনতে শুনেছে। এই যে উনি 4-5টা জেনারেশনকে কানেক্ট করছে, এটা কিন্তু উনার জন্য করা, এটা আন্ডাররেটেড হতে পারতো যদি না মাস পিপল না যদি না নিত, এটা আন্ডাররেটেড হতে পারতো। আবার হেভি প্লেইং গুলো উনি নীলবেদ এই গানটা কিন্তু মাই ফেভারিট সং, রাইট। এটাও কিন্তু আন্ডাররেটেড সং যদি আমরা খুবই আন্ডাররেটেড। হ্যাঁ। এই সৃষ্টি আবার আমাদের কাছে কিন্তু এটা ওভাররেট একদম। ওই জায়গাটা হচ্ছে ভাইয়া, এখনকার রাষ্ট্র অনেক ম্যাচিউর, এখন ব্যান্ড ইন্ডাস্ট্রি, ব্যান্ড সঙ্গীত মানুষের কাছে পৌঁছেছে। আমাদের এখানে একটা চর্চা ছিল, আন্ডারগ্রাউন্ড ব্যান্ড নামে একটা সাউন্ড ছিল একটা। এই বিরা যখন মেইন স্ট্রিমে চলে আসলো, তখন আন্ডারগ্রাউন্ড ব্যান্ডের মেইন স্ট্রিম ভার্সেস আন্ডারগ্রাউন্ড একটা শব্দ প্রচলিত। তো এবি দুইটা জায়গাতেই বিচরণ করছে, আমি যেটা বিশ্বাস করি। এবং যারা আন্ডারগ্রাউন্ডও করতো, এবি কে যদি হেট করতো না, সেটা হচ্ছে বিষয় হলো যে কি এবির টাইপস টুকুকে ওরা নিত। এখন আমি অন স্ক্রিনে বলি, এটা আমি ডিরেক্টলি বলতে আমার নেই, আমি এগুলো আপনার থেকে শিখছি যে ডিরেক্ট কিছু কথা বলা উচিত আর কি ইন্ডাস্ট্রিতে যারা সঙ্গীত। আমি বস একটা সময় অবহেলিত ছিলেন, এটা শুনে হয়তো অনেকে খুব মাইন্ড করবেন, আমি জানি। আমি খুব ওর্সলি কথাটা বললাম যে বসকে অনেক হাসি ঠাট্টা করা হতো, এবং বস মারা যাওয়ার পরে ঠিক উল্টো আচরণটুকু আমি দেখছি। এখন একটা মানুষ সঙ্গীত করে তো আসলে, যে আসলে ডুবে যায়, সে কখনো কার জন্য করতেছে সেটা ভাবে না, সে কিভাবে করে সে নিজেও জানে। বস এমন একটা জিনিস, আমি আপনাকে আজকে অন স্ক্রিন বলে যাচ্ছি, 20 বছর পরে বসের যে ভাইব্রেটো মডুলেশন এবং ওনার যে ফাইন টিউন পুলিং গুলো, আমি ভাইয়া যদি এভাবে বলি, মানে সি নোটকে যদি আমরা এ শার্প নোট থেকে সিতে পুল করি, ওই পুলটুকু যতক্ষণ এখানে লাগে না, তখন গিটারও লাগবে না, গিটারের ওই পৌঁছাবে না। এবং ওইটা ফাইন টিউন যদি না টাচ করে, এটা একটু ব্লুজ ভাব আসে তখন না। এটা আমি ইচ্ছে করে ব্লুজের, মানে 0 থেকে 50-র ভিতর ফাইন টিউনে থাকে। বস ঠিক ওই জায়গাতে নোটটুকু ওই জায়গায় উনি পুল করতো যেখানে গিয়ে পরে আসলে, আর ওই জায়গাটুকু এখানে থাকতে হবে। এটা কোনোদিনই গিটার পুল করে যায় না। বস এটা নিয়ে, মানে বাইবন উনি এটা নিয়ে জন্মাইছে, উনি নিজেও জানেন না কিভাবে সম্ভব। তো ওই মানুষটাকে নিয়ে গবেষণা করতে হবে। যারা হাসি ঠাট্টা করছে তারা 20 বছর পরে হলেও তারা গবেষণা করবে, কারণ উনি শিখে গিটার বাজান না। উনি গিটারটা, আমি যদি ডেসক্রাইব করি, উনি গিটারটা পৃথিবীতে আসার পরে গিটার ওনাকে শিখছে, উনি এটাকে সাধনা করে নিয়ে আসছে হাতে। বাইবন উনি কিন্তু গিটারটাকে উনি নিয়ে আসছে, না হলে সম্ভব না, এভাবে বাজানো সম্ভব না। মানে হেভি প্লেয়ার, হেভি বাজানো সারা ওয়ার্ল্ডে অনেক আছে। ডেভ মাস্তানে বলেন যে ডেভিড গিলমোর একটা পুলে যে সাউন্ড বের হয়, আমরা 100টা শ্রেডিং করলে ওই সাউন্ড বের হয় না। আমার কাছে বস ওইটাই, ওনার একটা পুলে আমি ওই সাউন্ডটা পাই, তৃপ্তি পাই, যেটা বসের আছে। একদমই খুব দারুণ করে বললি। এটা আসলে অদ্ভুত লাগলো এবং অসাধারণ লাগলো ব্যাখ্যাটা। একদম টোটালি অ্যাগ্রিড এই জায়গাটা থেকে। দেখ, বাংলাদেশে গিটারিস্ট তো অনেকেই, মানে অনেকগুলো ব্যান্ড তো আসলে প্রতিষ্ঠিত। আমি কারো নাম না বলে ছোট করা দরকার নাই, কিন্তু বস যেভাবে বাজাইতো গিটারটা যেন কথা বল, মানে ওই যে বুকে লাগার যে বিষয়টা, মানে গিটার তো একই কর্ড বাজাচ্ছে, হয়তো একই প্রোগ্রেশন বাজাচ্ছে, কিন্তু আইয়ুব বাচ্চুর বাজনাটা কেন জানি, এবং খুব সরল সাবলীল ভাবে। আমি যদি ভাই করি আপনাকে, যদি আমার অনুভূতিটুকু শেয়ার করি, এখানে সবচেয়ে খুব আমি ফিল করি আর কি, যে বসকে যদি আমি ভাবি, এটা ভাইয়া সরলতা। একটা মানুষ কতটুকু পবিত্র সেটা তার প্লেইং এ বা তার কণ্ঠে বেরোয় আসবে। উনি ঠিক ততটুকু পবিত্র ছিলেন ওনার প্লেইং এ বা ওনার সৃষ্টিতে, নিষ্পাপ ছিলেন। একটা প্লেইং তখনই শুদ্ধ হয়, আমাদের ভেতরে স্পিরিচুয়ালি কানেক্ট করে, সেটা হচ্ছে যে উনার প্লেইং এর বিশুদ্ধতা। উনি অতটুকুই বিশুদ্ধ ছিলেন, মানে নিষ্পাপ ছিলেন, কোনো ঘাটতি ছিল না এখানে, নিঃস্বার্থ ছিল ওনার সেই উপস্থাপনা, এই জন্য আমাদেরকে এভাবে টানতো। উনি ওইখানে খুব মাসুম ছিলেন। সত্যি, মানে এজন্যই যখন যেখানেই থাকি না কেন, যারা আইয়ুব বাচ্চুর অনুরক্ত, অনুরাগী আসলে সবাই আইয়ুব বাচ্চুর গান শোনেনি এমন বাঙালি আছে বলে আমি বিশ্বাস করি না, যারা স্বশিক্ষিত অন্তত। তো নিজের লাইফস্টাইলে
কেমন, কোন গানটা বেশি শোনা হয় আইয়ুব বাচ্চুর, রাজেশ? সবই শুনি, মানে ওনার গান তো স্পেসিফিক করার সুযোগ নাই, কারণ এবি বস এক গানে সমৃদ্ধ ভাইয়া। উনি আপনি যে গানই শুনবেন, আমি চটুল গানও উনি করছে ইন্ডাস্ট্রির প্রয়োজনে, বা আমি আমার লাইফে অনেক ভুল করব যে আমি যদি ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমি হ্যাঁ, 100% এটা হবে, তবে এটা আমার হবে। সব কাজ কেন হবে না, আমি তো ইমোশনাল, কারণ আমি সঙ্গীতকে যখন লালন করবো আমাকেও কেউ না কেউ কিনতে আসবে, আমিও বিক্রি হব সময় আমার আপস এন্ড ডাউনে। তার বাইরে যে গানগুলো প্রসিদ্ধ ওনার গান, ওই প্রত্যেকটা গানে উনি এক্সপেরিমেন্ট করছে সহজ সহজ সুরে। ওইখানে উনি একটা ডিফারেন্ট হয়তো -6 কর্ড ইউজ করছে, যেটা ওই সাউন্ডকে সরল করছে। আবার কোথাও উনি ডিমিনিশ কর্ড ইউজ করছে, কিন্তু সেখানে উনি মেলোডি ওনার ওনার সুরে ছিলেন ন্যাচারাল মাইনর সুরেই উনি ওই কথাটাকে বিস্তৃত করছেন, কিন্তু সেখানে উনি হয়তো একটা ডিমিনিশ কর্ড ইউজ করছেন, যেটা আবার মাঝে মাঝে আমাদেরকে, মানে যারা ম্যাচুরড মিউজিশিয়ান বা মিউজিশিয়ানদের জন্য হয়তো ওই কর্ডসটুকু উনি দিয়ে একটা সাউন্ড ক্রিয়েট করে গেছেন। এখন উনার স্পেসিফিক্যালি ভাইয়া উনার বিখ্যাত গানগুলোর ভেতরে কিন্তু আমরা যখন কভার করতে যাই একটা ডিফারেন্ট জটিলতা পাই। হুম, সেই হুম, হুম। জটিলতাটা কি হচ্ছে যে কি ম্যাচুরিটি, মানে ওই সাউন্ডটুকু পর্যন্ত পৌঁছানোর জন্য আমাকে অনেক বছর বাজাতে হবে, বাজাতে হবে, সেটা রাইট। দিতে হবে না, কিন্তু আমাকে ওনার একটা একটা স্ট্রামিং এর যে সাউন্ডটা, ওটা সম্পূর্ণ ওই ডাইনামিক্সটুকু আমার শরীরের ভেতর থেকে আসবে, তারপর হাতে গিয়ে বা সুরে ধরা দেবে, কিন্তু ওই শারীরিক ম্যাচুরিটি, মানসিক ম্যাচুরিটি আসা অব্দি সাউন্ড বের হবে না, সেটার জন্য একটা জীবন পার করতে হবে। তো ওনার একটা গান অতটুকু সমৃদ্ধ, যেটা 20 বছর আমাকে বাজালেও হয়তো আমি অতটুকু পারফর্ম করতে পারবো না। রাইট। এবং আরেকটা বিষয় একটু জানতে চাই, ধর হ্যাঁ, বাচ্চু ভাইয়ের সাউন্ড ডিজাইন করেছে মবিন ভাই, চারু ভাই, মাসুদ অনেকগুলো করেছে, আমাদের এল মাসুদ ভাই। সো তো তারপর আমি একটা বলতে চাই যে এখন তো আমরা খুবই কনসাসলি, মানে নানান ভাবে কম্প্রেসর থেকে শুরু করে যত রকম ডাইনামিক্স ইউজ করা যায়, ভোকাল টিউনে, কম্পোজিশনে, মিক্সিং এ, মাস্টারিং এ, মানে অনেক মানে অনেক হেভি, যতটা হেভি আনা যায়, এই যে কত গবেষণা বাচ্চু ভাইয়ের জায়গায় আমি দেখেছি, যে এই কম্পোজিশন মডিউলটাও মানে একেবারে গানের কথাই বলি, সেটা হচ্ছে আমার আমার একটা গান আছে, সেটা খুব বেশি পপুলার হয়নি, কিন্তু আমার খুব প্রিয়, চলে গেলে সময়। তো এই গানটা 3টা কম্পোজিশন করেছিল বাচ্চু বাচ্চু ভাই, মানে গানটা খুব ডিস্টর্টেড দিয়ে শুধুমাত্র মিক্স টিক্স হলো, বাচ্চু ভাই ওটা ফেলে দিল। পরে আবার একটা রেডি করলো, সুর একই, কিন্তু তারপর যখন সরল একটা সরলীকরণ, খুব বেশি বাজনা নাই, কিন্তু মনে হলো যে না, গানটার ভেতর মনে একটা প্রাণ আছে, তখন ওইটা রাখলো। এবং এটা 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 শুধু এই গানের ক্ষেত্রে না, অনেক গানের ক্ষেত্রে ফেলে দেয়া, মানে যেমন মাসুদ এখন বলে, অংশও সেদিন আলাপ হলো যে বাচ্চু ভাইয়ের যে রাফ কাট, যতগুলো রাফ কাট হার্ড ডিস্ক, মাসুদ আবার ওগুলো রেখে দিত, মানে মাসুদ জানছিল যে সে লেজেন্ডের সাথে কাজ করে এবং এইগুলো আসলে একজন অ্যাসেট থাকবে। সো ওর কয়েকটা হার্ড ডিস্ক আছে যেগুলো রাফ কাট, অনেক কম্পোজিশন মানে গাওয়া হয়নি, অর্ধেক গাওয়া হয়েছে, রাফ গাওয়া হয়েছে, কিন্তু সেটা ইউজ করে নাই। তো এই যে সরল রাখা, আমার প্রশ্ন হচ্ছে যে সরল রাখা, তুই নিজেও কম্পোজিশন করিস, আমিও কম্পোজিশন করার ট্রাই করি, অনেকে করে, যে সরল রাখার যে চেষ্টাটা, এই জন্য বোধহয় বাচ্চু ভাইয়ের এতগুলো গান, এত বান্ডিলের গান, এত ধরনের গান হিট হয়েছে, মানে মানুষের কাছে পৌঁছাইছে। তোর অবজারভেশনটা? আমার অবজারভেশন হচ্ছে যে উনি, আমি এটাকে রিভার্স করে বলি, উনি যদি রাজনীতি করতেন তাহলে কি করতেন, উনি রাজনীতি করলে করতেন উনি একদম মাটির মানুষের কাছে পৌঁছাতেন। হুম, হুম, তার ঘরে উনুন নাই, যার উনি ওনার সব সামর্থ্য দিয়ে তাদেরকে উনি আগলে রাখতেন। তো গানের গানের ক্ষেত্রেও উনি যখন একটা গান বানাতেন, উনি ঠিক ওইভাবে যত্ন নিতেন যে এই গানটুকু আমি ততটুকু সরল করব, বা উনি ততটুকু সরল করতে জানেন, যেটা আমি জটিল না করে আমি আমার সরল ভাষায় আমার আমার অডিয়েন্সের কাছে পৌঁছাবো, যারা আমাকে সহজেই বুঝতে পারে। অতটুকু আত্মিক কানেকশন উনি বুঝতে পারতেন যে ওনার অডিয়েন্স ওনাকে কিভাবে কানেক্ট করবে। উনি ওইটুকুতে উনি খুব কনফার্ম ছিলেন যে আমি এতটুকু করব, এটাতেই আমার, আমি জানি যে আমার আমি যেটা শোনাতে চাই এটা এভাবে শোনালেই আমার অডিয়েন্স এটা এভাবে শুনবে। এটার জন্য বোল্ড স্মার্ট হতে হয়, মানে একটা মানুষ কতটুকু স্মার্ট হলে উনি স্পেসিফিক্যালি জানতেন, উনি ফেলে দিতে পারতেন 10টা টেক নেওয়ার পরে ফেলে দিতে পারতেন যে আমি এটা আমার আমার আমি এটা চাই না। ও 11 নম্বরটা রাখ। একটা মানুষ কখন ফেলে দিতে পারে, যখন সে নিজেকে বুঝতে পারে। হুম। অডিয়েন্সকে জানতেন যে ওনার অডিয়েন্স, উনি জানেন যে আমি কতটুকু সরল রাখলে আমার ওই অডিয়েন্স সেটা শুনতে পাবে। ওনার ম্যাসিভ হিট গুলো এই কারণেই, কিন্তু এটা আমার ব্যক্তিগত। একটা বিষয় আজকে একটু ডিসক্লোজ করি, সেটা অফ দ্য রেকর্ডের কথা বলে আমি নাম বলবো বলতে চাচ্ছি না। বাচ্চু ভাইয়ের কলিগ 2জন কি 3জন শিল্পী যাদের সাথে কাজ করেছেন, তারা কিন্তু আইয়ুব বাচ্চুকে প্রচুর ডিসকারেজ করেছেন যে তুমি গান গাইতে আইসো না, তোমার গলাটা কিন্তু গানের গলা না, তুমি গায়ক হবার যোগ্য না। তো বাচ্চু ভাই এটা আমার সাথে শেয়ার করেছেন, যে তখন আমার খালি মনে হইতো যে কেন, মানে বাচ্চু ভাই কিন্তু গান গাইতে অতটা চাইতেন না শুরুতে, একদম শুরুর তার তার ভাষ্যমতে সে গিটারেই সামনে আসতেন, কিন্তু তখন যখন দেখলেন যে বাংলাদেশের প্রেক্ষাপটটা আলাদা, না আমি যখন গাইলে গানের সাথে আসবো তখন আমার গিটারটাও গ্লো করবে। সো বাচ্চু ভাইয়ের পূর্ববর্তী ব্যান্ড, তার আশপাশের কলিগ, সিনিয়র জুনিয়র বা সিনিয়র বা তার সহকর্মীরা কয়েকজন বলেছেন যে তোমার
গানের গলা না। তখনও গান শুরু করে নাই। সো তখন বাচ্চু ভাই বলছিল যে, "না আমি তো কয়েক টোনে আমি ডেলিভারি দিতে পারি। দেখি না। বাট এটা না করলে আমি আমার গিটারটাও সামনে আনতে পারব না।" এই যে থট প্রসেস এটাও তো আসলে একটা অনেক বড় মানে সুদূর প্রসারী, তাই না? সো অ্যাজ এ ভোকাল হিসাবে আমি তো বাচ্চু ভাইয়ের মানে টোন দেখ মানে একেক রকম টোনের গান আছে কিন্তু। ময়নার টোন একটা, ১২ মাসের টোন একটা, নীল বেদনার টোন একটা, লোকজন কমে গেছে রাস্তাঘাটে ফুল হার্ড রক টোন আরেকটা। শেষ দিকে মেয়ের টোন আবার একটা আলাদা। আবার যখন মন ফিল্মে মেলে গান গা পাবে। ফিল্মে গান গাচ্ছে এটা অন্য আইয়ুব বাচ্চুর টোন। সো যেহেতু আমরা ভয়েস নিয়ে কাজ করি বা মিক্স মাস্টারের ক্ষেত্রে মডিউলটা দেখি, কি মনে হয় বাচ্চু ভাইয়ের ভয়েস নিয়ে তোর ব্যাখ্যাটা? আমার বিচারে ধরুন আমরা একটা সহজ উদাহরণ দিই। আমাদের বিশেষ করে আমার তো চিটং ঘরানার জায়গা থেকে উঠে আসা। তো আমার স্পষ্ট চোখের সামনে দেখা যায় চিটং জোনে আমাদের ওই বেল্টে যারা রক ব্যান্ড সঙ্গীতের সাথে ইনভলভ সবাই বাচ্চু ভাইয়ের মতো গাওয়ার চেষ্টা করে। হুম, উনার মডুলেশন, উনার টেইল, উনার ভাইব্রেটো। একটা মানুষ কেন উনাকে আমরা ফলো করি? আমাদের সামনে অনেক অপশন কিন্তু। বা আমাদের লিজেন্ডারি অনেক ব্যান্ড আছে। উনি এমন একটা জায়গাতে এবং আমি আরেকটা কথা যোগ করি আমাদের ব্যান্ড মিউজিকে এত শুদ্ধ ভাষায় উনার উচ্চারণ এত প্রমিনেন্ট মানে সত্যি। এত শুদ্ধ উচ্চারণ যাকে এত স্মার্ট উচ্চারণ আমি বলব যে এত স্মার্টলি সত্যি। স্পন্টেনিয়াস প্রনাউন্সিয়েশন ওনার মানে এটা সম্ভব না প্রত্যেকটা ওয়ার্ডকে এত যত্ন করে যারা ভয়েস আর্টিস্ট যারা আবৃত্তি করে আমাদের আবৃত্তি শিখেও কিন্তু সম্ভব নয় হবে তো উনার সবাই কেন উনার মতো হতে চাইতেন কারণ তো আছে উনার এত রকম ভয়েস থ্রোয়িং এত রকম গানে উনি নিজেকে রিভিল করছে আমার অজান্তেও আমাকে এক বড় আর্টিস্ট আমাদের ইন্ডাস্ট্রির এখন আমাকে বলে যে তুমি বাচ্চুবের মতো গাও চেষ্টা করো আমি জানতাম না যে আমি আসলে তখন বাচ্চুবের মতো গাইতাম আমরা অজান্তে হয়তো এটা হয়ে যেত বাচ্চুবের মতো তো আমার টোন না আমি আমি তখন আরো ছোট ছিলাম মিনমিনে ভয়েস বয়সের সাথে সাথে ভয়েসের একটু লো এন্ড আমাদের সবারই বাড়ে এখন আমার একটু লো বাড়ছে হয়তো 5 বছর পরে আরো বাড়বে তো এই যে হেও করে করা বাচ্চুবাইয়ের মতো করে উনি বাচ্চুবাই হেটার্স কিন্তু বাচ্চুবাই মতো গাওয়া অত সোজা না মানে আপনার আমরা সাইন্টিফিক্যালি যদি ব্যাখ্যা করি আমাদের হেড ভয়েস চেস্ট ভয়েস মিক্সড ভয়েস ওনার ভয়েসে এই তিনটারই মানে ব্যারিটোন ওনার ভয়েস তো ব্যারিটোন তিনটারই সমন্বয়ে উনি এত সুন্দরভাবে করছেন আপনি ফেরারি মন অ্যালবামটা শুনলে একটা লাইভ টেক ওইটাতে ওনার মানে হাই রিজোনেন্স আমরা যদি এখন অডিও নিয়ে ঘাটাঘাটি করি ওনার যে রেজোনেটর গুলো হাই প্রিসেন্স লো এন্ডের যে এত সুন্দর ইনভলভমেন্ট মানে আমার গোজবাম হচ্ছে এখনই বিউটিফুল সাউন্ড আমরা এই সাউন্ড এখন করতে পারবো না আমার কাছে অনেক সাউন্ড থাকার পরেও আমাদের এখন ডিজিটাল সাউন্ড কিন্তু এত পলিশ সাউন্ড করা সম্ভব না কারণ ওই যে ওনার ওইখানে শুধু কারিশমা না উনি অতটুকু পলিশ ছিলেন বাইবন্ড যে উনি মেশিনের মতো গাইতে পারতেন উনি কিন্তু অনেক সুরে গাইতেন মানে অ্যানালগে তো ফাইন টিউনে থাকা সম্ভব না ওয়ান সং ওনার গান এখন আপনি ভাইয়া ছেড়ে শুনেন একটা মিটারে ছেড়ে দিয়েন টিউনারে ছেড়ে দিলে আমরা টিউনার যে অটো আমরা যে টিউন করি ওই টিউনে ছাড়লে আমি মাঝে মাঝে চেক করি এত ফাইন টিউনে গাচ্ছে উনি খুব কাছাকাছি ফাইন টিউনে আছে করে দেখাকে এখন অনেকজন সম্ভব না এটা উনি খুব ওইখানে পৌঁছে গেছেন যেখানে উনি ঐশ্বরিক কাছাকাছি পৌঁছে মানে পবিত্রতা সর্বোচ্চ জায়গায় ছিলেন উনি শেষ সময় সত্যি মানে তার সাথে তার সম্পর্কে এই ধরনের কথা আমাদের খুব কম হয় দেখে আমার কাছে খুব কষ্ট লাগে ঠিক আছে আইয়ুব বাচ্চুকে স্বীকৃতির জায়গায় ২১ পদক থেকে শুরু করে রাষ্ট্রের সম্মান দেওয়া হয়েছে কিন্তু তারপর মনে হয় যে আইয়ুব বাচ্চুর স্মরণে ১৬ই আগস্ট আরো একটু বড়ভাবে করার পরিকল্পনা রাখা উচিত এবি ফাউন্ডেশন নিয়ে আমরা বেশ কিছু উদ্যোগ নিয়েছিলাম এবং সেটা এবি ডে হিসেবে একদিন রাখা কনসার্ট করা এবং সম্মাননা দেয়া আইয়ুব বাচ্চু স্মারক নিউ মিউজিশিয়ানদের তো সেটা হয়তো হলে দারুণ কিছু হবে এমনি আমরা আসলে আমি মনে করি আইয়ুব বাচ্চুকে মানে টিকায় রাখা মানে মনে করায় রাখার জন্য আলাদা কিছু প্রয়োজন নাই ভালোবাসায় অনেক বছর লাগবে তারপরও কি মনে হয় যে বাচ্চু ভাইয়ের জন্য এটা করা উচিত এটা করা দরকার রাজেশের প্রস্তাবনার জায়গাটা কোথায় কোনটা আমি যেটা এবিকে বাঁচিয়ে রাখার জন্য ধরেন আমাদের সামাজিক যে প্রেক্ষাপট আমার কাছে এখনো ভাইয়া ওনার সে চ্যাটটুকু আমি রেখে দিছি উনি আমাকে একটা সময় আমি খুব ওনাকে খুব জ্বালাতাম শেখানোর জন্য এটা 2017-18 17 বা 16 আমার দেখতে হবে উনি আমাকে বলছে যে রাজেশ আমি মানে চ্যাটের 3 মাস মানে
উনি যখন চ্যাট হচ্ছিল তার 3 মাসের ভেতর একটা স্কুল করবে। এখন বুঝি স্কুল করা তো সোজা না, মানে স্কুল করার যে প্রক্রিয়া, কিন্তু উনি যে স্কুল করার যে মানসিকতাটা উনি ওই সময়ে ধারণ করতেন বা করতে পারেননি। এবি ফাউন্ডেশন হুম যদিও এবি শেখাতে পারবেন না, কিন্তু ওনার লিগেসি হয়তো ওনার যে ইচ্ছেটুকু, ওনার আত্মার যে শান্তিটুকু আমাদের দেশে কিন্তু ইন্টারন্যাশনালি যে যে ফরম্যাটে শেখানোর পার্সোনালি আছে, গুলশান নিকেতন অনেক জায়গাতে আছে, বা কিন্তু ইনস্টিটিউশনালি ওইরকম এবি 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 ফাউন্ডেশন থেকে যখন হবে এটা খুব সাউন্ড করবে এবং ইন্টারন্যাশনালি আমরা এটা খুব এটাকে আমরা কানেক্ট করতে পারবো। এবি একটা লিজেন্ডারি ক্যারেক্টার আমাদের আমাদের জন্য, এবং সারা ওয়ার্ল্ড সেটা কানেক্ট করবে যদি ওখান থেকে একটা ইন্টারন্যাশনাল মানের কোনো স্কুলিং করার যদি ফাউন্ডেশন থেকে করা যায় এবং রাষ্ট্র এটাকে রিকগনাইজ করে রাষ্ট্রীয় ভাবে, তখন আমাদের দেশে একটা মানে ওইটাই একটা সময় মিউজিক্যাল একটা ইনস্টিটিউট বলি, ইউনিভার্সিটি বলি, অর কলেজ বলি, সেখানে আমরা সবাই কাজ করব, পার্টিসিপেট করবো, আমার আমার জায়গা থেকে আপনার জায়গা থেকে একটা ইন্টারন্যাশনাল ভাইব ক্রিয়েট হবে মিউজিক্যালি। ব্যাপারটা আসলে অনেক কঠিন, আমি যত সহজে বলছি, কিন্তু ইন ফিউচার আমরা 500 জন রাইট মানুষ এখন রাইট বললেই কিন্তু তা হতে পারে, এবি টিকে থাকবেন এখানে এভাবে। একদমই একদমই। এবার একটু মিউজিকের বর্তমান অবস্থার সাথে আমি একটু সংযোগ রেখে প্রশ্নটা রাখতে চাই। এআই এসে ভালো মন্দ এর কারিকুলাম নিয়ে অনেকেই অনেক রকম আলোচনা করছে, এবং এআই দিয়ে কিন্তু আইয়ুব বাচ্চুর গান প্ল্যাটফর্মে ভর্তি, মানে হুম তুই হুম নিজেও দেখছিস। জি তো জি এই জায়গাগুলো আসলে কভার করাটা অনেকেই কভার করছে, এবং প্রথম দিকে রেস্ট্রিক্টেড করা হয়েছিল, এখন সেটা ছেড়ে দিয়েছে যেহেতু সবাই কভার করার জায়গায় আসছে। তো যারা নতুন আইয়ুব বাচ্চুকে চর্চা করবে তাদের উদ্দেশ্যে রাজেশের কি পরামর্শ বা কি বলার আছে? যারা, আমি যেটা প্রথমে বলতে চাই, এবি বসের গান সব জায়গায় করতে দেওয়ার যে রেস্ট্রিকশন, ওটা হয়তো সম্ভব না নিয়ন্ত্রণ করা, এটা অটোমেটিক্যালি নেচার সেটাকে ধরা দিবে। যারা বিগিনার তারাও মনের অজান্তেই এবিকে চর্চা করবে, তারা চর্চা করতে গিয়ে তারা একটা সময় আমি যখন ছোট ছিলাম, যে উপলব্ধিটুকু, যে আমি হুম যখন এবিকে রিসিভ করবো তার প্লেয়িং থেকে আমি তাকে খুঁজে পাবো, আমি যখন তার একটা এখন অনেক রাত আমি কভার করতে যাব, তখন আমি প্রত্যেকটা নোটে ওনার যে ইমপ্লিমেন্টটুকু খুঁজে পাওয়ার চেষ্টা করব, তখনই আমি এবিকে ধরে ফেলবো, এবির ভেতরে চলে যাব। যখন আমি এবিকে ধরে ফেলবো আমি, তখন তো আমি আর এখান থেকে বেরোতে পারবো না, তখন আমার চলন একটা এবিময় চলে আসবে, এবং কারণ আমাকে তো গবেষণা করতে হবে সে ভিতরে কি বাজিয়েছেন এবি। আর যারা তখন এই লালনটুকু করবে, যেটা আমরা ওনাকে সামনে থেকে দেখি, সোলফুল হতে হবে আগে, খুব সহজ হতে হবে। এটা আমার উপদেশ না, মানে আমি এটাকে অনুধাবন করি আর কি, যে এবি যতটুকু সরল, ওনাকে বাজাতে গেলে ওনার প্লেইং এর ক্ষেত্রে ততটুকু সরল হতে হবে রাইট মানুষ হিসেবে। বাস্তব জীবনে যেখানে হোক, সে তার জীবনে অনেক কুটিল, অনেক ক্রিটিক্যাল হতে পারে, কিন্তু সে যখন বাজাবে এবির হতে মতো হবে। সরল হয়ে যাবে সময়টুকুতে, যারা নতুন আসবে। আর কাভারের ক্ষেত্রে ওইটা ধরা দেবে আর এআই কখনোই আমাদের টুলস হিসেবেই থাকবে। আমি এখনো পর্যন্ত আমিও ঘাটাঘাটি করি, টুলসই থাকবে, কিন্তু হিউম্যান আমার ফিলিংস টুকু, আমি যে আমার স্বরে কান্না করতে চাই, আমার অডিয়েন্স কান্না করবে আমার আমার সুরে, হয়তো আমি কান্না করবো না, কিন্তু আমার ভেতর কান্না করবে, যেটা আমার ইমোশনে আমার অডিয়েন্স বুঝতে পারবে, কিন্তু এআই কখনো সেটা পারবে না। এটা আমি মনে করি আর কি ভাই। রাইট একদমই। রাজ, এই নেটে আসলে এখন গিটার শুনতে চাইছি, শোনানো যাবে না ঠিক মতো। আমরা আজকে তোর সাথে ফুল মিউজিক্যাল একটা সেশন করতে চাই, 1 থেকে 1.5 ঘন্টার, খুব শিগগিরই, হয়তো 1-2 সপ্তাহের ভিতরে। এটা তোকে আমি একটু আমন্ত্রণ জানিয়ে রাখলাম সময় দেবার আমি জন্য। আজকের মতো এখানেই রাখছি, কারণ আসলে নেটওয়ার্ক মনে হয় না দর্শকরা খুব কানেক্ট করতে পারছে। তো আইয়ুব বাচ্চুর গানটা সবাই দেখবেন, শুনবেন, এবং লাস্ট অফ অল কি বলার আছে দর্শকদের উদ্দেশ্যে? হ্যাঁ, আমাদের আমি এখন আমার এটা ব্যান্ড থেকে, গানটা কোথায় রিলিজ হলো, কোথায় পাওয়া যাবে, ডিটেল গানটা সম্পর্কে? হ্যাঁ আমি আমার ব্যান্ড থেকেই আমি আমার কথাগুলো এখন বলছি। আমরা লিডিয়ান ব্যান্ড, আমার ব্যান্ডের নাম লিডিয়ান, LYALYDIAN, লিডিয়ান। এই গানটি আমরা এবি বসকে ট্রিবিউট করছি, গানের শিরোনাম ওই সম্মোহনের সুর। গানটি লিখেছেন সঞ্জয় রায় দাদা। আমরা এই গানটি রিলিজ করেছি আমাদের ব্যান্ডের পেজ থেকে, লিডিয়ান ব্যান্ড। এটা আমাদের ইউটিউব চ্যানেল, ব্যান্ডের ইউটিউব চ্যানেল থেকেও গেছে, এবং আমিও আমার ওয়ালে শেয়ার করেছি। আপনারা সবাই শুনবেন, এবির জন্য দোয়া করবেন। এই গানটি আসলে এবির বিখ্যাত কিছু গানের অংশ নিয়ে, প্লাস আমাদের মতো করে একটা মৌলিক একটা সুরে গানটি করার চেষ্টা করেছি। এবং আমি গানটা করতে গিয়ে যেটা অনুভব করছি, যে এবি আমাদের এই নিবেদনটুকু উনি সাদরে গ্রহণ করছে এবং শুনতে পান, এবং আমাদেরকে যত্ন করে করে উনি গানটি করিয়েছেন, যেটা আমরা অতিরিক্ত করিনি। এবিকে আমরা ছাপিয়ে যেতে পারবো না, কোনোদিন ছাপিয়ে যেতেও চাইনি। এটা আমরা এবির প্রতি নিবেদন থেকে এই গানটি করা, ওই সম্মোহনের সুর। এবির প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আর আপনাকে ভাই অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাকে অনেক ভালোবাসেন। আমি ফেনী থাকাকালীন আপনি আমাকে ভালোবাসা দিয়ে এই শহরে আসতে গিয়ে আমার যে
মানে জায়গা করার যে সবচেয়ে বড় জায়গার ভিতর আপনি একজন বড় মানুষ, আমাকে আপনি ওই জায়গা দিয়েছেন যেখানে আমি ঠাঁই পাওয়ার জন্য একটা আশ্রয়ী জায়গা থেকে একটা বড় হয়ে পাইছি। আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো চিরকাল ভাইয়া, এবং আমাকে আজকে ইউ আর মাই ফেভারিট ব্রাদার। তো অ্যাজ এ মিউজিশিয়ান হিসেবে আমি তোকে খুবই অ্যাডমায়ার করি, এবং এই যে সঙ্গীত সত্তাটা আছে বলেই আসলে ভালোবাসার জায়গাটা বাড়ি সবসময়, কখনো কমে না। এবং ইউর সোল মিউজিশিয়ান, আমি এটা বলি যে সবার আত্মায় আসলে অনেকে মিউজিক করার চেষ্টা করি আমরা, কিন্তু সোলফুলি মিউজিশিয়ান হওয়াটা কিন্তু সাধনার ব্যাপার। সেই সাধনার ভেতর দিয়ে তুই আছিস, আমার বিশ্বাস সেটা আজন্ম থাকবে।